আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। কয়েকদিন পরে পরীক্ষা। তো তোমরা যদি 1200-এর উপরে নাম্বার পেতে চাও অথবা মোটামুটি একটা ভালো নাম্বার, সেক্ষেত্রে তোমাদের বাংলা, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা এ সকল সাবজেক্টগুলোতে সৃজনশীলে 10 পাওয়া লাগতে পারে। 9 থেকে 10 এই রেঞ্জে পাওয়া লাগবে। মিনিমাম যদি চিন্তা করি 8 এরকম রেঞ্জে থাকাই লাগবে। সো এটা একটা কমন কোশ্চেন, কিভাবে সৃজনশীলে সর্বোচ্চ নাম্বার পাবো। এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে সৃজনশীলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যেতে পারে। সৃজনশীল প্রশ্নের গঠন। প্রথমে দেখি সৃজনশীল প্রশ্নের গঠনটা কেমন হয় আর কোথায় কি লিখতে হয়। তো এটা আমরা জানি, তাও আরেকবার দেখি, যাদের জানা নাই তাদের জন্য আর কি। তো প্রথমে সৃজনশীলে থাকে আমাদের ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে সৃজনশীল যা থাকে 4টা পার্টে থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা। এখন একটা একটা করে আলোচনা করি। প্রথমে জ্ঞান। জ্ঞান এটা সরাসরি বই থেকে আসে। জ্ঞানটা আসে সরাসরি বই থেকে। এটার উত্তরটা হবে একটা বাক্যে অথবা একটা শব্দ। তোমার বই থেকে যা দিবে ঠিক ওইটাই হবে অ্যান্সার। একটা কোশ্চেন করছে, তোমার মনে হয়েছে এটা অ্যান্সার, দেন ওইটাই অ্যান্সার। বইয়ে যদি লেখা থাকে বানান ভুল, তোমার ওই বানান ভুলটাই পরীক্ষার খাতায় লিখতে হবে। একটা উদাহরণ দেই, তোমার বইয়ে যদি কোনো একটা অ্যান্সার হয় 1, তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা না 1। তোমাকে লিখতে হবে, তোমার বইয়ে যদি লেখা থাকে এভাবে 1, দেন তোমার পরীক্ষার খাতায় এই 1ই লিখতে হবে। তুমি এই 1 লিখতে পারবা না, কিংবা এরকম ভাবে লিখতে পারবা না। তোমার বইয়ে যেই বানান লেখা থাকবে, যা লেখা থাকবে, তুমি এক্সাক্ট তাই লিখবে, এখানে কোনো চেঞ্জ করতে পারবা না। পরে আসো খ নাম্বার। খ, অনুধাবন। অনুধাবন, এই অনুধাবনটা হয় 2 প্যারাতে। 2 প্যারা। অনুধাবনটা হয় 2 প্যারা। এখানে কি থাকে? এখানে তোমার বইয়ের একটা লাইন দেওয়া থাকে, অথবা একটা ঘটনা দেওয়া থাকে, অথবা একটা উক্তি দেওয়া থাকে, এটা কে বলছে, এটা মানেটা কি, এটা ধারে কি বুঝাইছে, এমন ধরনের কোশ্চেন থাকে। সো এই ক্ষেত্রে তোমার 2টা প্যারা থাকবে। প্রথম প্যারায় থাকবে জ্ঞান, দ্বিতীয় প্যারায় থাকবে তোমার কাছে কেন মনে হয়েছে যে ওইটা ওইটার কারণে হয়েছে, মানে তোমার রিজনটা কি। রিজনিং জানতে চাচ্ছে তোমার কাছে, তুমি কি কারণে মনে করলা জিনিসটা, সেটা হচ্ছে অনুধাবন। এখানে একটা ব্যাখ্যা লিখতে হয় জ্ঞানের। তুমি যে জ্ঞানটা যে লিখছো তার একটা ব্যাখ্যা দিতে হয় এখানে। খ। খ হচ্ছে প্রয়োগমূলক, যেখানে থাকে 3 নাম্বার। প্রয়োগমূলক এটা 3 প্যারায় লিখতে হয়। 3 প্যারা, 3 নাম্বার। এখানে তোমার যদি এই দুইটাকে আমি কম্বাইন করলে এটা পাবো। জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, দেন আর একটা থাকবে। এখানে কোশ্চেনটা কেমন হয়? এখানে কোশ্চেনটা আসে সাদৃশ্য কি, বৈসাদৃশ্য কি। বা এমন টাইপেরই কোশ্চেন আসে যে সাদৃশ্য, বৈসাদৃশ্য এমন টাইপের কোশ্চেন এখানে আসে। তো তোমার লিখতে হয় যে উদ্দীপকের সাথে আমার এই গল্পের অথবা এই প্রবন্ধের এই জিনিসটার মিল আছে বা সাদৃশ্য আছে। তারপরে লিখতে হয় যে ওই উদ্দীপক বা কি বলি গল্প যেটা ছিল অথবা প্রবন্ধ যেটা ছিল, সেটা যেই পার্টের সাথে মিল ছিল ওই পার্টটা লিখতে হয়, সেটা হচ্ছে অনুধাবন পার্ট। তারপরে লিখতে হয় তোমার কাছে কেন মনে হয়েছে অথবা উদ্দীপকের সাথে কি মিল পাইছো, যার কারণে তোমার মনে হচ্ছে বৈসাদৃশ্য আছে বা সাদৃশ্য আছে, সেটা লিখতে হয় এই পার্টে। দেন ঘ, এই পার্ট হচ্ছে উচ্চতর দক্ষতা। এটা আসলে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা তোমার এই 3টা যদি আমি কম্বাইন করি দেন পাবো এইটা। তারপর আরেকটা এক্সট্রা পার্ট থাকে, সেটা হচ্ছে উপসংহার টাইপ। এখানে আসে এভাবে, কোশ্চেনটা আসে এরকম যে যথার্থ, যথার্থ কিনা, অথবা সম্পূর্ণ মূল ভাব প্রকাশ করছে কিনা, এ ধরনের কোশ্চেনগুলো এখানে আসে। সো তোমার যে কাজটা করা লাগে, তুমি জ্ঞান দিতে পারো। জ্ঞান দিতে হয় তোমার এখানে যে হ্যাঁ, যে উক্তিটা যে করা হয়েছে সেটা যথার্থ, অথবা যে এই বিষয়ের সাথে সম্পূর্ণ মূল ভাব প্রকাশ করছে বা করে নাই, সেটা এক লাইনে লিখতে হয়। তারপরে লিখতে হয় তোমার যে বইয়ে যে টেক্সটটা ছিল, যে কনটেক্সটটা ওখানে আছে, সেই কনটেক্সটটা লিখতে হয় ওই জায়গাতে অনুধাবনে।
তারপরে প্রয়োগে লিখতে হয়, ওটার সাথে একটু মিলাইতে হয়, তাল ঝাল দিতে হয়। দেন লাস্ট পার্টে এসে বলতে হয় যে এই কারণে এটা যথার্থ অথবা সঠিক। তারপর আসি মানসম্মত লেখা নিয়ে। তুমি জানতে পারছো যে কি কি লেখা লাগবে বা কি কি আছে বা কি কি অ্যান্সার করতে হয়, এখন কিভাবে লিখবো সেটা দেখি। প্রথম হচ্ছে 1 নাম্বার যদি আমি দেখি, সেটা হচ্ছে সুন্দর শব্দ। সুন্দর শব্দ ও বাক্য তুমি যথেষ্ট বড়, এখন যদি তোমার খাতা দেখে টিচারের কাছে লাগে এমন, ক্লাস 4-5 বাচ্চার খাতা দেখতেছে, হাতের লেখা খুবই খারাপ, ক্লাস 4-5 বাচ্চার মতো লাগতেছে, আর ওর বাক্যগুলো 4-5 বাচ্চার মতো, মার্কস এখানে পাওয়াই না, সোজা হিসাব পাবা না, 4 থেকে 6 এই রেঞ্জে নাম্বার পাবা। তোমার খেয়াল রাখা লাগবে তোমার বাক্যগুলো সুন্দর হয়েছে কিনা, বাক্যগুলো ভালো কিনা, অথবা তুমি শব্দ যেগুলো ব্যবহার করতেছো সেগুলো স্ট্যান্ডার্ড কিনা, এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। দেন আসতে হবে তোমার হাতের লেখা, হাতের লেখা স্পষ্ট, স্পষ্ট, স্পষ্ট। দেখো হাতের লেখা আমার এটা এখানে কিন্তু তো ভালো হাতের লেখা না, আমার নিজের হাতের লেখা ভালো না, বাট এখানে যে আমি লিখছি তুমি পড়তে পারতেছো হাতের লেখাটা, আমি যা লিখছি তুমি পড়তে পারতেছো, যে রিডেবল, পড়া যাচ্ছে হাতের লেখাটা, যা লিখছি সেটা পড়া যাচ্ছে, এমন যদি হয় ঠিক আছে, কিন্তু এমন ভাবে লেখা যাবে না যে পড়তে গেলে আমার খুব খুব কষ্ট করা লাগতেছে, এ ধরনের যদি লেখা থাকে তাহলে মার্কস এখানে পাবা না, এটা ফিক্স করো এই মুহূর্তে। আর সাবলীল ভাষা ব্যবহার করা, সাবলীল ভাষা। এখন সাবলীল ভাষা কি, তুমি যদি তোমার বই দেখো, যে কোনো একটা বই, সেখানে দেখবে প্রমিত ভাষায় লেখা আছে, সুন্দরভাবে সেন্টেন্সগুলো গোছানো, তো তোমার লিখতে হবে ওই স্ট্যান্ডার্ডে। তুমি এখানে কোনো আঞ্চলিকতা ব্যবহার করতে পারবা না, অথবা কোনো ধরনের এমন সেন্টেন্স দিতে পারবা না যেটা এখানে সাবলীল না, জটিল লাগতেছে খুব, মিনিং বোঝা বোঝা যাচ্ছে না, বা কষ্ট হচ্ছে বুঝতে যে তুমি কি লিখছো, সেটা বুঝতে গেলে আবার টিচারের আধ্যাত্মিক লেভেলের জ্ঞান সাধনা করা লাগবে, এমন যেন কিছু না থাকে। সাবলীল ভাবে যদি তুমি একটা পত্রিকা পড়ো, দেখবা যে তুমি সহজে বুঝতে পারতেছো যে কি বলছে, ওই ধরনের লেখা লিখতে হয়। তারপরে দেখো অযথা কিছু লিখতে পারবা না, অযথা কিছু না লেখা, তোমার উদ্দীপকে যা ছিল ওইটার সাথে তোমার পাঠ্য বইয়ের কি মিল, কোন জায়গাটার মিল, তুমি সেটাই লিখবা, নাকি তুমি পাঠ্য বইয়ের সম্পূর্ণ গল্প উঠাই দিবা অথবা উদ্দীপকই পুরো উঠাই দিবা, এমন কোনো কিছু করা যাবে না। তোমার কোশ্চেন যা আসছে, কনটেক্সট যা, তাই লিখতে হবে। তুমি বাড়তি কিছু নিয়ে আসতে পারবা না যে আমার পেজ বাড়ানো লাগবে, আমি বাড়তি বাড়তি অনেক কিছু নিয়ে আসবো যেগুলো আমার কনটেক্সটের সাথেই যায় না, এমন ধরনের লেখা লেখা যাবে না এখানে। সো তোমাকে পয়েন্ট টু পয়েন্ট ডিরেক্ট যা কোয়েশ্চেনে আসছে তাই তোমার লিখতে হবে সাবলীল ভাষায়, বানান শুদ্ধ রাখা লাগবে, অবশ্যই বানান শুদ্ধ রাখা লাগবে। বানান সঠিক থাকা লাগবে। এখন তোমার বানান যদি সঠিক না থাকে, টিচার যদি ভুল পায়, অবশ্যই গোল মার্ক দিবে এবং মার্ক তোমার কাটা যাবে। তুমি যদি কোনো বানান না পারো, সেক্ষেত্রে তুমি ওইটার বিকল্প একটা বানান খোঁজো বা বিকল্প শব্দ খোঁজো, যেটা তুমি ওই জায়গায় বসাইতে পারবা, অ্যালটারনেটিভ খুঁজে বসাও। যদি না পারো দেন কিছু করার নাই, তুমি ভুল বানান দিয়ে লিখে যাও। তারপর যদি তোমার কোনো বানান ভুল হয় আর তুমি পরে দেখো যে ভুল হয়েছে, তুমি কাটবা কিভাবে? ধরো বানান লিখতে যে আমি এভাবে লিখে রাখছি, তুমি দেখতেছো এটা ভুল, তুমি কি করবা, আস্তে করে এভাবে একটা দাগ দিয়ে কাটবা। তুমি এভাবে ঘষা মাজা করবা না, অথবা এভাবে দিবা না, অথবা এভাবে করবা না, জাস্ট এক দাগে কাটবা, এটা যেন মনে থাকে। সো আবার দেখো, সুন্দর শব্দ, হাতের লেখা ভালো, অযথা কিছু লেখা যাবে না, বানান সঠিক লেখা লাগবে, অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না, স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগবে। পরে দেখো যদি আমার এটা পরীক্ষার খাতা হয়, আমি এখানে কিভাবে লেখা শুরু করবো, এখন সেটা দেখি আমরা। সো পরীক্ষার খাতায় তুমি যখন দেখবা, পরীক্ষার হলে যখন যাবা, তোমাদের পরীক্ষার হলে তোমার নাম, রোল, এগুলো, তোমার নাম, তারপরে তোমার বিষয়, এগুলো লিখতে লিখতে এই পর্যন্ত জায়গা চলে যাবে, ফার্স্ট যে খাতাটা থাকবে।
এই পর্যন্ত জায়গা তোমার চলে যাবে। ফার্স্ট পেজ, তোমার বোর্ডের খাতার ফার্স্ট পেজে তুমি এতটুকু জায়গা পাবা। এখানে বোর্ডে তোমার অনেক পেজ, এমন না যে তোমার পেজের সংকট। এখানে কোনো কিপটামি করা চলা যাবে না, কিপটামি করা যাবে না। দেখো, তোমার কাজ হচ্ছে যখন এগুলো তোমার লেখা শেষ, বিষয় তারপরে কোড নাম্বার লেখা শেষ, তুমি এইখানে 1 নং প্রশ্নের উত্তর এভাবে দিবা, নীল কালি ব্যবহার করবা। নীল কালি, নীল কালি দিয়ে ব্যবহার, অন্য কোনো কালি ইউজ করা যাবে না। তুমি দুইটা কালি ব্যবহার করতে পারবা, নীল, কালো। নীল কালি দিয়ে লিখবা 1 নং প্রশ্নের উত্তর, দেন এখানে ক লিখবা মিডলে, ক, নিচে একটা দাগ দিবা। দেন এখানে তুমি এক শব্দে উত্তর লিখতে পারো, শব্দ, অথবা বাক্যে এক বাক্যে উত্তর লিখতে পারো। এই পেজ এই পর্যন্তই, এই পেজে আর হাত দিবা না, শেষ। লিখতে পারছো কি পারো নাই সেটা পরের বিষয়, এই পেজে আর কোনো হাত দিবা না, বাদ এখানে লেখা। পরের পেজে এখানে এ তো মার্জিন টানা থাকবে, এইখানে খ শুরু করবা, খ। এখানে যে খ শুরু করবা, খ 2 প্যারা হবে। এই তোমার গেল জ্ঞান এর পার্ট, তারপর তোমার এই হলো অনুধাবনের পার্ট। খ তুমি এক পেজ তো পুরো লিখবা না, তোমার আসবে কতটুকু, তোমার আসতে পারে হাফ পেজ অথবা হাফ পেজের থেকে একটু বেশি, এই পর্যন্ত আসলো তোমার খ লিখতে যে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে একটু গ্যাপ দিছি। তো তুমি যখন লেখা শুরু করবা, এখানে একটু গ্যাপ দিয়ে শুরু করবা, একটু স্পেস রেখে এখান থেকে লেখা শুরু করবা, এটা মাথায় যেন থাকে। তুমি এই পর্যন্ত লিখলা, এখানে আবার গ্যাপ আছে, তুমি ঘ কি এখানে শুরু করবা, তুমি ঘ এখানে শুরু করবা না, ঘ এখানে লেখা যাবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে। তোমার ঘ স্টার্ট করা লাগবে এইখানে, এই মার্জিন টানা আছে, তুমি এইখানে শুরু করবা। দেন তুমি এখান থেকে তোমার জ্ঞান লিখবা, অনুধাবন লিখবা, তারপর তুমি তোমার প্রয়োগ শুরু করবা। এখন প্রয়োগ এখান থেকে আসলো, দেন কয়েক লাইন তোমার প্রয়োগ এইখানে চলে আসবে, এই, বাস তোমার এই পর্যন্ত শেষ। তুমি দেখলো তোমার 1.5 পেজ হয়েছে। দেন এখানে গ্যাপ আছে, ঘ কি এখানে শুরু করবা, ঘ এখানে শুরু করবা না, ঘ এখানে শুরু করা যাবে না, ঘ এখানে শুরু করতে পারবা না, তুমি এখানে ঘ শুরু করতে পারবা না, এটা গ্যাপ থাকবে, জায়গাটা ফাঁকা। সো তুমি কি করবা, পরবর্তী পেজে যখন তুমি আসবা, সো তোমার কাজ হচ্ছে ঘ পরের পেজে যে স্টার্ট করা, ফার্স্ট থেকে পরের পেজে স্টার্ট করা তোমার ঘ এর কাজ। দেন তুমি এখানে লেখা শুরু করবা, ধরো লেখা শেষ করে তুমি দেখলো তোমার 2 পেজ হয়েছে, দেন এভাবে শেষ হবে তোমার এই পেজের কাহিনী। এখন যদি তোমার খাতা হয় এমন যে এখান থেকে তোমার মার্জিন, সবকটাতে মার্জিন আসতে এভাবে তোমার, তোমার মার্জিন টানা আছে, আর তোমার কাজ হচ্ছে ব্লু পেন নেওয়া। তুমি এখানে ক শুরু করবা, এক লাইনে তোমার অ্যান্সার শেষ, তুমি তারপর গ্যাপ দিয়ে খ শুরু করবা, তোমার জ্ঞান শেষ, অনুধাবন শেষ, ব্যাখ্যা দেওয়া শেষ। এই পেজে আর কিছু লিখবা না, পরের পেজে যাও, পরের পেজে ঘ শুরু করবা, জ্ঞান দিবা, অনুধাবন দিবা, দেন তোমার প্রয়োগ শুরু করবা। তারপর সামহাও তুমি এখানে দেখতেছো তোমার আর পেজ হইতেছে না, মানে তুমি আর লিখতে পারো না, কোনো একভাবে একই লাইন লাগলে একবার রিপিট করো, কিন্তু অন্যভাবে একটু ঘুরাইয়ে নাও, যে তোমার মনে হচ্ছে যে তুমি লিখে ফেলছো যে এই সাদৃশ্য শেষ, দেন তুমি আবার একটা লাইন লিখতে পারো, ওই একই জিনিস কিন্তু একটু অন্যভাবে ঘুরাই লিখবা। তারপর তুমি কোনো একভাবে এই পেজে আসার চেষ্টা করবা। এই পেজে তুমি তুমি এতটুকু আসো, ফাইন, এই পেজে আর লিখবা না, কাহিনী শেষ তোমার। তুমি পরবর্তী পেজে আবার এখান থেকে ঘ শুরু করবা। তারপর তোমার এখান থেকে এইটা তুমি আরো 2 পেজ লিখবা। তুমি এটা কয় পেজ লিখলাম, ক প্লাস খ ইজ ইকুয়াল টু 1 পেজ, 1 পেজ। ঘ লিখলে তুমি 1.5 পেজ, আর ঘ তুমি লিখবা 2 পেজ। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট। তুমি এইটা কখনো 2 পেজ করতে যাবা না, তোমার হাতে এত সময় নেই, তোমার হাতে এত সময় নেই। তুমি কতটুকু টাইম মেনটেন করবে দেখো, তুমি ক লেখার জন্য 1 মিনিট নিবা, 1 মিনিট। খ লেখার জন্য তোমার হাতে থাকবে 4 মিনিট, 4 মিনিট টোটাল হইলো কত, 5 মিনিট।
ঘ লেখার জন্য তুমি নিবা 7 মিনিট, আর ঘ লেখার জন্য তুমি কত মিনিট নিবা? 8 থেকে 9 মিনিট। এটা হচ্ছে তোমার টাইম মেনটেন করার জন্য। তুমি এই টাইমটা মেনটেন করো। যখন তুমি দেখবা ঘ লিখতেছো 7 মিনিটের বেশি হয়ে গেছে, স্টপ, ঘ শুরু করো। 7 মিনিট হয়ে গেছে, এটা শুরু করো। কোনো একভাবে এটা শেষ করো 9 মিনিটের ভিতর। তোমার কাজ হচ্ছে সৃজনশীল টাইম টু টাইম শেষ করা, ওয়ান টাইমে শেষ করা। নাকি তুমি একটা সৃজনশীল লিখতে যে 25 থেকে 30 মিনিট শেষ করে দিবা, বাকিগুলো লিখতে পারবা না, এমন না। তোমার কাজ হচ্ছে কতে 1 মিনিট সময় দেওয়া, খতে 4 মিনিট, ঘতে 7 মিনিট, সর্বোচ্চ 8 মিনিট, তারপরটায় 8 থেকে 9 মিনিট। এ হচ্ছে তোমার টাইম মেনটেন করার জন্য। এই ফরম্যাটে তুমি ব্যবহার করবা। আর যখন তুমি এভাবে লিখবা, টিচারের কাছে 1 পেজ, দেন এইখানে হচ্ছে 1.5 পেজ, আবার এইখানে হচ্ছে 2 পেজ, তাহলে তোমার টোটাল কয় পেজ হইল? টিচার দেখলো যে তুমি অনেক লিখছো এবং তোমার হাতের লেখা মোটামুটি সুন্দর। হাতের লেখা যেন খুব ছোট না হয় এবং খুব বড় যেন না হয়। সো তুমি এটা মেনটেন করে তোমার খাতাটা সুন্দর রাখবা, আর অবশ্যই মার্জিনটা যেন সুন্দর হয়। আমরা তখন যা শুনেছি, যা বুঝেছি, সেটা যখন প্রয়োগ করি তাহলে কেমন হতে পারে একটা অ্যান্সার, সেটা দেখি। এই কোশ্চেনটা 2024 সালে আসা, 2024-এর বোর্ডে আসা কোশ্চেন। তুমি উদ্দীপকটা পড়ো। কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? বই থেকে ডিরেক্ট, তোমার বই থেকে ডিরেক্ট অ্যান্সার হবে এটা। তুমি এটা বানান পরিবর্তন করতে পারবা না, তুমি এটার শব্দ পরিবর্তন করতে পারবা না, জাস্ট তুমি তোমার নিজের মতো এটা বাক্য লিখতে পারবা, যেখানে তোমার ওই মূল বইয়ে যা ছিল সেটা হবে অ্যান্সারটা। পরে দেখো, দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না, কেন বলা হয়েছে? আমি তোমাকে বলেছিলাম এখানে অনুধাবনে তোমার কেন হয়েছে, কি জন্য হয়েছে, কেন মনে হয়েছে, কিভাবে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, এগুলো তোমার কাছে জিজ্ঞাসা করা হয়। তোমার রিজন জানতে চাচ্ছে, তুমি বুঝে পড়ার পর তুমি কি বুঝতে পারছো সেটা এখানে তোমার জানতে চায়, সেটাই। তারপরে দেখো, উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। যে দিক ফুটে উঠেছে প্রবন্ধের, মানে প্রবন্ধের সাথে কি জিনিসের মিল আছে? সাদৃশ্য আছে না বৈসাদৃশ্য আছে, বা কি আছে? সাদৃশ্য চাইছে, তার মানে মিল আছে, মানে কি? যে দিকটি ফুটে উঠেছে মানে মানে মিল আছে, মানে হচ্ছে সাদৃশ্য আছে। তা আমি কি বলছিলাম? সাদৃশ্য বৈসাদৃশ্য চাই, মিলছে। পরে দেখো, উদ্দীপকের হাবিব রহমানের কথায় বই পড়া প্রবন্ধের মূল চেতনারই যথার্থ প্রতিফলন ঘটেছে, মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এখানে তোমার উচ্চতর দক্ষতায় কি করা হয়? তোমার কাছ থেকে লজিক চাওয়া হয়, তোমার জাজমেন্ট চাওয়া হয়। আমি বলেছিলাম উপসংহার, সেখানে তোমার কি করা হয়? তোমার নিজস্ব জাজমেন্ট দেওয়া লাগে যে কেন এটা যুক্তিযুক্ত, কেন যথার্থ, এ সকল কোশ্চেন এখানে করা হয়। সো এটা সেম টাইপের কোশ্চেন, এখানে কোনো কিছু পরিবর্তন হয়নি। অ্যান্সারটা দেখি। এখানে সর্বপ্রধান হবে প্রধান। কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? প্রমোদ চৌধুরীর মতে সজ্ঞানে স্বেচ্ছায় সাহিত্য চর্চা করা। মূল অ্যান্সার হচ্ছে সাহিত্য চর্চা করা অথবা বই পড়া হচ্ছে শিক্ষার সর্বপ্রধান বা প্রথম বা প্রধান অঙ্গ। এটা হচ্ছে মূল অ্যান্সার। বাট বাকি যেটা লিখলাম, প্রমোদ চৌধুরীর মতে সজ্ঞানে সর্বপ্রথম, এই যে শব্দগুলো আমি লিখছি, এটা হচ্ছে এক্সট্রা, যাতে আমার খাতাটা সুন্দর লাগে। এটা এটা লেখা লাগবে কয়ে, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে মূল অ্যান্সারটা, যে বই পড়া আর সাহিত্য চর্চা, এটা হচ্ছে মূল অ্যান্সার, যেটা সেটা তুমি লিখবা। পরে দেখো, দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, আত্মার হয় না, কেন বলা হয়েছে? ফার্স্টে কি লিখছি? মানুষের মনের বা আত্মার মৃত্যু ঘটলে তা দৃশ্যমান হয় না বলেই লেখক এই উক্তিটি করেছেন। কোশ্চেন যেটা বলছে সেটা একটা ডিরেক্ট অ্যান্সার দিছি, যে কেন বলছিল, আমার কাছে যেটা লাগছিল সেটা এক কথায় অ্যান্সার দিছি আমি। তারপর কি করছি সেটা একটা ব্যাখ্যা দিছি, যে কেন আমার কাছে মনে হইলো, আমি যে লেখকের এই লেখাটা পড়ছি, পড়ার পর মনে হয়েছে কেন আমার কাছে যে এই কারণে লেখক এই কথাটা বলছে, সেটা এখানে লিখছি। এটা পড়ে নি। পরে দেখো, উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। মিসেস তামিমার প্রথমে আমি লিখছি কি, উদ্দীপক শব্দটা লিখছি, যে আমি কনটেক্সটটা নিছি উদ্দীপক থেকে। উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে বই পড়া প্রবন্ধের প্রচলিত শিক্ষা পদ্ধতির যান্ত্রিকতা,
শিক্ষার ফল লাভের উদ্বাহু হওয়ার নেতিবাচক দিকটি ফুটে উঠেছে। ডিরেক্ট অ্যান্সার, যে কোন দিকটা ফুটেছে, আমি কনটেক্সটটা নিয়ে আসছি, বই থেকে কনটেক্সটটা তুলে নিয়ে আসছি, যে এইখান থেকে এই জিনিসটা এখানে মিলছে। ঠিক আছে, এখন এখানে কয়টা জিনিস খেয়াল করো। আমি নেতিবাচক একটা শব্দ ব্যবহার করেছি, যান্ত্রিকতা, প্রবন্ধ, বর্ণিত, এগুলো ব্যবহার করেছি। এখন আমার এখানে কি লেখা আছে উদ্দীপকে মিশে বর্ণিত, কোথাও লেখা আছে বর্ণিত কোন দিকটা? আমি কি ব্যবহার করেছি? প্রবন্ধে বর্ণিত। প্রবন্ধ শব্দটা এখানে ছিল, আমি সেটা ব্যবহার করছি, আমি গল্প লিখিনি, কিন্তু এটা কিন্তু প্রবন্ধ, তুমি প্রবন্ধই লিখবা, প্রবন্ধ। তারপর কি বর্ণিত, এই যে বর্ণিত আমি যে শব্দটা আনছি এটা একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করছে আমার লেখায়। দেন নেতিবাচক প্রভাব, আমি কিন্তু শুধু শিক্ষা ফল লাভের এটা লিখি ছেড়ে দেইনি, কি করছি, নেতিবাচক দিকটি ফুটে উঠেছে। কোন দিক? নেতিবাচক দিক, আমি সেটাও মেনশন করে দিছি যে নেতিবাচক দিক ফুটে উঠেছে। তো আমার কোশ্চেনের এখানে কি অ্যান্সার, কি আরো একটা ভ্যালু অ্যাড হয়েছে। পরে দেখো এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু কোথা থেকে আসছে? বইয়ে, বইয়ের যে কনটেক্সটটা ছিল, আমার বইয়ের যে কনটেক্সট আমি সেখান থেকে নিয়ে এসেছি এখানে। তো এখানে যদি দেখো পড়ো, মূল বই থেকে যে কনটেক্সটটা ছিল আমি সেটা তুলে নিয়ে এসেছি এখানে। তারপরে আমি কি লিখছি, উদ্দীপকের মিসেস তাইমা ঠিক এই গতানুগতিক মানসিকতার ধারক। কোনটার ধারক? আমার বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী যে মানসিকতার কথা বলছিল সেটার সাথে যে মিল আছে সেটারই ধারক। এই যে গতানুগতিক শব্দটা ব্যবহার করেছি আমি, এটা কি তোমার উদ্দীপকে লেখা ছিল? তোমার উদ্দীপকে কোথাও লেখা আছে গতানুগতিক? বাট আমি এখানে একটা শব্দ ব্যবহার করছি গতানুগতিক, মানসিকতারই ধারক। এই যে এ ধরনের লেখাগুলা, এগুলো তোমার লেখায় এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। মানে যখন এগুলো দেখবে টিচার, তখন মনে করে বাহ, এ ছেলেটা খুব সুন্দর জানে, এ মেয়েটা খুব সুন্দর জানে, ও ভালো লিখেছে, ওকে আমরা মার্ক দিব, ওকে আমি মার্ক দিব, এটা ভাববে। তারপর দেখো এখানে কি ভালো পজিশন, উদ্দীপকের ব্যাপারটা আমি লিখছি, উদ্দীপকের ব্যাপারটা লিখছি, আর মূল বইয়ে যে আমি এখানে কনটেক্সটটা লিখছি সেই কনটেক্সটের সাথে কি মিল আছে না আছে সেগুলো আমি লিখছি। তোমার কাজ হবে এই স্লাইডটা খুব ভালোভাবে পড়া। তারপরে দেখো পরবর্তীটা দেখো, পরের কোশ্চেনের অ্যান্সারটা দেখো। পরের কোশ্চেনটা দেখো, হাবিব রহমানের কথা নিয়ে আসছে এবার, যেটা হচ্ছে আমার উচ্চতর দক্ষতা, যেটা 4 মার্কের। এখন এখানে দেখো যে যথার্থ প্রতিফলন ঘটেছে কিনা। প্রথমে আমি কি করছি, ঘটছে কি ঘটছে না, সম্পূর্ণ যৌক্তিক ও যথার্থ। শুধু এখানে আমার কি যৌক্তিকতা বিচার করতে বলছে, আমি শুধু যুক্তিযুক্ত লিখে শেষ করি নাই, যৌক্তিক ও যথার্থ একটা এক্সট্রা শব্দ লিখেছি, এক্সট্রা ভ্যালু অ্যাড করছে আমার লেখায়। তারপর দেখো সার্থক, তারপর আরো অনেক ধরনের শব্দ আমি ব্যবহার করছি, এই শব্দগুলো তুমি তোমার লেখায় ব্যবহার করার চেষ্টা করবা। এরপরে দেখো, এরপরে এই পার্টটুকু মূল বইয়ের কথা আমি এখানে লিখছি, এখানে আমি কি লিখছি, মূল বইয়ের যে কনটেক্সট সেটা। তারপরে দেখো এখানে আমি লিখছি উদ্দীপকের কথা, দ্বিতীয় প্যারায় আমি কিন্তু কোনো উদ্দীপকের কথা লিখিনি, আমি মূল বইয়ের কথা লিখছি। পরবর্তীতে আমি উদ্দীপকের কথা লিখছি, যে উদ্দীপকের সাথে কি আছে না আছে সেটা লিখছি। তারপরে দেখো, তারপরে প্রবন্ধে যে আমার লাস্ট এখন যে উপসংহার, যেটা সব থেকে বড় পার্ট, এখানে আমি আমার যুক্তি দিব, এখানে আমি আমার জাজমেন্ট দিব। এখানে কি করছি, আমার জাজমেন্ট দিছি, জাজমেন্ট দেওয়ার পর এই দাবিটি অনস্বীকার্য। এই যে অনস্বীকার্যটা শব্দ আমি এখানে ব্যবহার করছি, এই শব্দটা কি কমন না আনকমন? অবশ্য শব্দটা কমন শব্দ, বাট তোমরা অনেকে নাই শুনতে পারো। অনস্বীকার্য, যেটা না স্বীকার করে পারাই যেতেছে না, মানে এটা স্বীকার করাই লাগবে, এটা যুক্তিযুক্তই। মানে এই শব্দটা দিয়ে আমি এমন বুঝাচ্ছি যে এই জিনিসটা আসলেই সঠিক, এটা আমার স্বীকার করাই লাগবে, এটা একদম সঠিক, সেটা আমি বুঝাচ্ছি এই শব্দটা দিয়ে। তো চেতনার প্রতিফলন, যথার্থ প্রতিফলন, তারপর অনস্বীকার্য, আরো অনেক ধরনের শব্দ আমি ব্যবহার করেছি এই লেখাটা লেখার জন্য। তো তুমি এই ধরনের শব্দ যখন তোমার লেখায় ব্যবহার করবা, তখন তোমার লেখা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে, তুমি মার্কস পাবা বেশি, 9 থেকে 10 পাওয়া কঠিন হবে না তখন আর। সো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা একটু লং হয়েছে, তাও আমি একদম A to Z বুঝাইছি, যাতে
তুমি শুধু এই পরীক্ষা না, সামনে যে তোমার লাইফে আরো যে পরীক্ষাগুলো আছে সেখানে সৃজনশীল লিখতে যে যেন তোমার কোনো ধরনের অসুবিধা না হয়। এখানে আরেকটু জিনিস অ্যাড করি আমি, সেটা হচ্ছে আমার অন্য সাবজেক্টগুলোতে সৃজনশীল লেখার ক্ষেত্রে সেম ফরম্যাট ব্যবহার করো, অসুবিধা নেই। তবে ফিজিক্সের ক্ষেত্রে যদি দেখো, তুমি যখন ঘতে আসবা, তোমার কাজ হচ্ছে উদ্দীপকে যা ডাটা দেওয়া আছে ওই রিলেভেন্ট যে ডাটাটা তোমার বের করা লাগবে, মানে তুমি যে অ্যান্সারটা বের করবা ওটার ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে তোমার যে করা লাগবে, তুমি কি করবা, পাশে একটা দাগ দিবা, দাগ দিয়ে বেগ ভি, তারপর এই যে এত 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 এগুলো লিখতে পারবা, যে দেওয়া আছে সে মানগুলো এখানে লিখে নিবা, অথবা উদ্দীপকে দেওয়া আছে দেন ডাটাগুলো এখানে লিখবা, যে ভি সমান সমান এত দেওয়া বেগ, ভি সমান সমান এত মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তারপরে ত্বরণ, ত্বরণ এ সমান সমান এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে দেওয়া আছে, এগুলো তুমি লিখবা। লেখার পর তারপরে তোমার যে সূত্রটা আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এভাবে লিখবা। লেখার পর দেন তুমি এখানে মান বসাবা, তারপর অ্যান্সারটা করবা। তোমার যে যে ডাটা এটা লেখার জন্য তুমি মার্ক পাবা, আর এটার জন্য সামহাও তোমার এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে, বাট তুমি ডাটাগুলো ঠিক মতো সব বসাইছো, লিখছো, তারপর ফরম্যাটটা মেনটেন করছো, এটার জন্য তুমি এক হইলেও পাবা, অ্যান্সার ভুল হয়েছে এক পাবা অন্তত। বাট তুমি জাস্ট আমরা জানি সূত্র দিয়ে বসাই মার্ক, এই অ্যান্সারটা বসাই দিচ্ছ, এখানে তুমি মার্ক পাবা না, ফুল মার্ক পাবা না। তোমার ডাটাগুলো লেখা লাগবে, হয় তুমি উপরে লিখবা, না হয় এভাবে সাইডে দাগ দিয়ে লিখবা। যদি আরেকটা জিনিস দেখি, ধরো তোমার কাছে চাইলো, তোমার কাছে বেগ দেওয়া ভি, ইউ দেওয়া, এ দেওয়া, টি দেওয়া, তোমার কাছে এ দেওয়া নাই, তোমার এ এর মানটা বের করা লাগবে, এ বের করা লাগবে, বাকিগুলোর মান দেওয়া আছে। তুমি কি করলা, সাইডে একটা দাগ দিলা, দেন লিখলা শেষ বেগ ভি সমান সমান এইটা, সময় টি সমান সমান এটা, তারপর আদিবেগ ইউ সমান এটা, তারপর তুমি লিখলা এখানে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তুমি কি করলে, এই সমীকরণ থেকে এটা বানাইলা, বানানোর পর তারপর তুমি এখান থেকে মান বসাইলা, মান বসাই তুমি এরকম একটা অ্যান্সার পেলা। সো তোমার খাতা কমপ্লিট। এটা তুমি এখানে 3-এ 3 পাবা তোমার অ্যান্সার হইলে। বাট অ্যান্সার যদি নাও হয়, তাও এত কিছু লেখার জন্য তোমাকে টিচার চাইলে 1 দিতে পারে। বাট তোমার খাতা যদি হয় এমন ভি সমান সমান ইউ প্লাস এটি, দেন এখানে মান বসাইলা, এ বাকি রইলো, এই মান বসাইলা, দেন এখানে এ সমান দিয়ে মান দিয়ে বসাই দিলা, কাজ শেষ। টিচার চাইলেই তোমাকে এখানে 3-এর জায়গায় 2 দিতে পারে, চাইলেই, কারণ তোমার খাতা কমপ্লিট না। তুমি কই থেকে কি বসাইছো, কি আনছো না আনছো, তোমার সৃজনশীলের উদ্দীপকের সাথে কি সম্পর্ক না সম্পর্ক, কোনো কিছুই তুমি এখানে দেখাও নাই। পাইলে কই কোশ্চেন থাকে না। সো এ টাইপের খাতাগুলো থেকে যখন দেখা যায় স্টুডেন্টরা খুব ভালো রকম পারে ফিজিক্স, বাট ও খাতা এভাবে লিখে রাখছে, তখন দেখা যায় ওর মার্ক কম আসছে, কিন্তু ও জানে না কেন ওর মার্ক কম আসছে এখানে। সো খাতা যদি এরকম থাকে তখন মার্ক কম আসবে, বাট এরকম যদি থাকে পরিপূর্ণ সবকিছু লেখা, কোনটা দিয়ে কি বুঝাইছে, তখন মার্কটা ভালো থাকবে। আর লাস্টে যে মানটা বসাইতে হয়, ইকুয়েশনের শুরুতে মান বসাবা না। ইকুয়েশনের শুরুতে যদি মান বসাও, তাহলে যদি একটা মান ভুল হয়, টিচার যদি দেখে ফার্স্ট লাইনে মান ভুল, মার্ক দিবে না, কারণ ফার্স্ট লাইনে মান ভুল, তুমি কই থেকে ক্যালকুলেট করলা। সো লাস্ট লাইনে যখন বসাবা, তুমি ওইটা দেখে মানটা যখন বসাবা, তখন তোমার মান যদি ভুল হয় তুমি কেটে আরেকবার লিখতে পারবা, আর তোমার টাইম সেভ হবে। বাট প্রতিটা লাইনে যদি মান লিখতে যাও তাহলে ঝামেলা। আর প্রতিটা লাইনে যদি মান লিখতে হয়, তো এখানে আবার এভাবে মান লিখে একক লিখতে হবে, ফার্স্টে যদি এখানে বসাই দাও। বাট এটা যখন তুমি ইন্ডিকেট করেছো ত্বরণ এ সমান এটা, দেন লাস্টে যদি তুমি এটা বসাও, এককটা বসাই দাও, তাহলে তোমার মানের পরে একক বসানো লাগতেছে না, কারণ তুমি এখানে মান বসানো ভি ইন্ডিকেট করছো, দেন এ ভি এর মানটা তুমি এখানে ইনপুট দিছো। বাট এখানে কি করছো, এখানে কোনো কিছু ইন্ডিকেট করো নাই, বা বলো নাই যে এটা সূত্র এটা, বাট তুমি এখানে লিখছো কি ত্বরণ এটা, আর ত্বরণের সূত্র হলো এটা, তারপর তুমি মানটা বসাইছো, আর এই হচ্ছে এটার একক। এই জিনিসটা মাথায় রেখো, এটা খুবই সিলি একটা মিস্টেক, আর খুবই সিলি কারণে মার্কটা কাটা যায় এখানে।
সো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের উপকার হয়েছে একটু হলেও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।